নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভারত এই নামটি কিভাবে এলো? এই ভারতবর্ষের নামকরণ কার নাম অনুসারে করা হয়েছিল? মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে এ বিষয়ে কি বলা হয়েছে? আমরা যারা আমাদের প্রাচীন শাস্ত্রগুলি সম্পর্কে জ্ঞাত তারা আমরা জানি যে আমাদের বর্তমান মন্বন্তরে, অর্থাৎ বর্তমানে যে বৈবস্বত মনুর যে মন্বন্তর, সে সময় সূর্যবংশীয় এবং চন্দ্রবংশীয় রাজারা প্রাচীনকাল থেকেই রাজত্ব করে এসেছেন। এই মন্বন্তর বিষয়টি বা বিভিন্ন যে মনু রয়েছে সেই বিষয়টি আমাদের কালচক্র, তা অত্যন্ত দীর্ঘ আলোচনার বিষয় হয়, তা আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব। এই পর্বে শুধুমাত্র এই ভারতের নামকরণটি নিয়েই আলোচিত হবে। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে ইক্ষ্বাকু বংশের অর্থাৎ সূর্যবংশীয় রাজাদের বর্ণনা করা হয়েছে। সেখানে এই ইক্ষ্বাকু বংশে অনেক রাজার নামের কথাও বলা হয়েছে। ইক্ষ্বাকু বংশে মহান রাজাদের জন্মের গল্প রয়েছে। পৃথুর মতো মহান রাজা বা ত্রিশঙ্কু রাজার গল্প, যেটি অত্যন্ত ইন্টারেস্টিং আরেকটি গল্প, অন্য কোনো পর্বে সেই রাজা ত্রিশঙ্কুর গল্পও আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই রাজা ত্রিশঙ্কুর পর একটি অত্যন্ত আমাদের মধ্যে প্রচলিত শব্দ, যখন আমরা কোথাও দেখি যে হট্টগোল বেঁধে গেছে বা মারামারি বেঁধে গেছে বা যখন কোনো চঞ্চলতা তৈরি হয়, তখন আমরা অনেক সময় বলি ধুন্ধুমার আলোচনা বা ধুন্ধুমার হট্টগোল বা ধুন্ধুমার মারামারি। এই ধুন্ধুমার, সেটিও এই ইক্ষ্বাকু বংশের একজন রাজার নাম। যদিও প্রকৃতপক্ষে তার নাম ধুন্ধুমার ছিল না, তিনি ধুন্ধু নামে একজন দৈত্যকে বধ করাই তার এই ধুন্ধুমার নামটি এসেছিল। সেই একই বংশে আরেকটি নাম অত্যন্ত বিখ্যাত, সেই নামটিও আমাদের মাঝে এখনো প্রচলিত। যখন আমরা প্রাচীনকালের কোনো কিছু বোঝাতে চাই তখন আমরা বলি মান্ধাতার আমলের। এই যে মান্ধাতা, এই মান্ধাতাও সেই ইক্ষ্বাকু বংশের আর একজন রাজা ছিলেন। তেমনিভাবে অনেক বিখ্যাত রাজাই ছিলেন এই ইক্ষ্বাকু বংশে। এই মান্ধাতার পুত্র সুসন্ধি, এই সুসন্ধির পুত্র ধ্রুবসন্ধি, আর এই ধ্রুবসন্ধির একজন পুত্র ছিল যার নাম ছিল রাজা ভরত। এই রাজা ভরতের নাম অনুসারেই এই ভারতবর্ষের নামকরণ হয়েছিল বলে বাল্মীকি রামায়ণে বলা হয়েছে। এটি অযোধ্যা কাণ্ডে বর্ণিত হয়েছে। আপনারা রেফারেন্সে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই মান্ধাতার ছেলে সুসন্ধি এবং সুসন্ধির ছেলে ধ্রুবসন্ধি এবং সেই ধ্রুবসন্ধির পুত্র রাজা ভরত, এই মহান রাজা ভরতের নাম অনুসারেই এই ভারতভূমির নামকরণ করা হয়েছিল। এই ইক্ষ্বাকু বংশের রাজাদের বর্ণনা পরবর্তীতে ভাগবত পুরাণেও এসেছে, সেখানে বিশদভাবে এসেছে এবং বাল্মীকি রামায়ণে সংক্ষিপ্তভাবে এসেছে। তাতে সামান্য একটু পার্থক্য থাকলেও বাল্মীকি রামায়ণের এই মত যে এই ধ্রুবসন্ধির পুত্র ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। আমরা সকলেই জানি এই ইক্ষ্বাকু বংশেরই আমাদের ভগবান শ্রী রামচন্দ্র, তারও যে ছোট ভাই ছিলেন, অর্থাৎ রাজা দশরথের যে চারজন পুত্র ছিলেন, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, সেই ভরতও কিন্তু রামচন্দ্রের অবর্তমানে রাজত্ব করেছিলেন এবং তিনিও সঠিকভাবেই সেই রাজত্বের যে দায়িত্ব তা পালন করেছিলেন। যদিও এই ভরত তার নাম অনুসারে যে নামকরণ হয়নি সে কথাটি আমরা বুঝতেই পারছি, কারণ রামচন্দ্রের ভাই ভরত ব্যতীতও আরও অনেক ভরত ছিলেন এই প্রাচীন ভারতে। এইবার এই বাল্মীকি রামায়ণের পর আমরা বেদে কি বলা হয়েছে এবং তার সাথে মহাভারতের কি সামঞ্জস্যতা রয়েছে সেই দুটি বিষয় একসাথে আলোচনা করব। যদিও বেদে সরাসরি ভারতের নামকরণ কিভাবে হয়েছে তা বলা হয়নি, কিন্তু বেদে ভরত বা এই ভরত বংশীয়দের কথা বা ভরত ডাইনেস্টির কথা বারবার করে বলা হয়েছে। কোনো একজন রাজা নিশ্চয় ছিলেন যার নাম ভরত ছিল এবং তার বংশধরেরাই এই ভারত ভূমিতে বসবাস করত। বেদে বিশেষ করে যারা 10 রাজার যুদ্ধের গল্প জানেন বা আমাদের সপ্তম মণ্ডল বা ঋগ্বেদের সপ্তম মণ্ডল বা তৃতীয় মণ্ডলেও এই ভরত ডাইনেস্টির কথা বারবার বলা হয়েছে। সেখানে ঋষি বিশ্বামিত্র বা ঋষি বশিষ্ঠর মতো মহান মুনিরা
এই ভারতদের অর্থাৎ ভরতের বংশধরদের রাজসভায় তারা পাণ্ডিত্য করেছেন বা পৌরোহিত্য করেছেন। সেই একই কথা শতপথ ব্রাহ্মণেও বলা হলো। সেই শতপথ ব্রাহ্মণেও বলা হলো, শতপথ ব্রাহ্মণের ত্রয়োদশ কাণ্ড অর্থাৎ 13তম কাণ্ডের 5ম অধ্যায়, সেখানেও মহারাজ ভরতের কথা বলা হলো। এবং সেই মহারাজ ভরতের কথা বলতে গিয়ে সেখানে দুষ্যন্তের কথা চলে আসলো। সেই দুষ্যন্তের পুত্র রাজা ভরত এবং তার কীর্তির কথা এই শতপথ ব্রাহ্মণে সেই কথা বলা হলো যে রাজা দুষ্যন্তের পুত্র ভরত, তার যে কীর্তি ছিল তা তার আগেও কেউ কখনো করতে পারেনি বা তার পরেও আর কেউ হয়তো কেউ কখনো করতে পারবে না। সেখান থেকে এটা ভাবাই স্বাভাবিক যে এই মহান রাজা অর্থাৎ রাজা দুষ্যন্তের পুত্র ভরতের থেকেই হয়তো ভারতের নামকরণ হয়ে থাকতে পারে। এ বিষয়ে মহাভারতে আরো একটু এগিয়ে রাখা হলো। এই মহাভারতে বলা হলো, যেমন মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে সূর্যবংশীয় অর্থাৎ ইক্ষ্বাকু বংশের রাজা ভরতের কথা বলা হয়েছিল, এই মহাভারতে এবার বলা হলো চন্দ্রবংশীয় রাজাদের কথা। এই সূর্যবংশ বা চন্দ্রবংশ এই ব্যাপারটি আমরা অন্য কোনো পর্বে আবার আপনাদের সামনে তুলে ধরব। এই চন্দ্রবংশীয় রাজা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, উনি চন্দ্রবংশীয় ছিলেন এবং ভগবান রামচন্দ্র তিনি সূর্যবংশীয় ছিলেন। এই চন্দ্রবংশীয় রাজা বা রাজা পুরুর বংশেরই এই একজন রাজা ছিলেন ইলিনা, আর সেই ইলিনার পুত্র ছিলেন রাজা দুষ্যন্ত। দুষ্যন্ত নামটি হয়তো আমাদের মাঝখানে খুবই বিখ্যাত, কারণ দুষ্যন্ত শকুন্তলার গল্প আমরা সবাই জানি। এই দুষ্যন্ত শকুন্তলার অভিজ্ঞান শকুন্তলম, যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখে গিয়েছিলেন প্রথমত কালিদাস, এবং সেই কালিদাসের পরে সেটি আবার গল্প আকারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন। সেখানেও এই দুষ্যন্ত এবং শকুন্তলার গল্প আছে। অর্থাৎ চন্দ্রবংশীয় রাজা ইলিনার পুত্র দুষ্যন্ত এবং এই দুষ্যন্তর পুত্র রাজা ভরত। মহাভারতেও বারবার করে এই রাজা ভরতের কথা বলা হয়েছে এবং তার কীর্তির বিশদ বর্ণনা রয়েছে। ভরতের ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং ভরতের মতো কীর্তিমান আর কেউ ছিল না সে কথাও বলা হয়েছে। অর্থাৎ এই ঋগ্বেদের যে ভরত ডাইনেস্টি, শতপথ ব্রাহ্মণের যে মহারাজা ভরত এবং তাদের বংশধরদের ভারত বলে আখ্যায়িত করা বা ভূয়সী প্রশংসা করা, সেই ব্যাপারটিও মহাভারতে আমরা দেখতে পেলাম যে এমনকি সেই পাণ্ডুর পুত্রদেরকেও সেই ভরতের বংশধর বলে প্রশংসা করা হয়েছে। অর্থাৎ এই রাজা দুষ্যন্তের পুত্র মহারাজা ভরত, সেই কীর্তিমান ভরতের বংশধরদেরকেও ভারত বলা হতো এবং তাদের বাসস্থানকেই হয়তো ভারতভূমি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাল্মীকি রামায়ণে সূর্যবংশীয় রাজা ভরত এবং মহাভারতে এবং বেদে এবং শতপথ ব্রাহ্মণে চন্দ্রবংশীয় রাজা ভরত, যিনি দুষ্যন্তের পুত্র ছিলেন। কেন এই বাল্মীকি রামায়ণ আর মহাভারত, শতপথ ব্রাহ্মণ এবং ঋগ্বেদের যে বর্ণনা তার মধ্যে ভিন্নতা রয়েছে, সে বিষয়টি বুঝতে গেলে আমাদের আরো একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর তা হলো ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণে আরেকটি রাজা ভরতের বর্ণনা রয়েছে এবং সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলেই কেন এই ভারতের নামকরণ নিয়ে বিভিন্ন গ্রন্থে ভিন্নতা রয়েছে সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। ভাগবত পুরাণ আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেটি তাতে বর্ণিত হয়েছে এবং বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত তাদের কাছে ভাগবত পুরাণ অত্যন্ত প্রিয়। এই ভাগবত পুরাণেরই পঞ্চম স্কন্ধ, সেই পঞ্চম স্কন্ধে আর একজন রাজা ভরতের কথা বলা হয়েছে। তিনি কে? তিনি চন্দ্রবংশীয় বা সূর্যবংশীয় রাজা নন, বরঞ্চ তিনি অন্য একটি বংশের রাজা। সেই বিষয়টি বলার আগে এই রাজা ভরতের পরিচয়টি আমি দিয়ে নেব। এই রাজা ভরত মহারাজা নাভির পুত্র রাজা ঋষভদেব। এই ঋষভদেব ভগবান বিষ্ণুর আর একজন অবতার। এই রাজা ঋষভদেব, তার পুত্র ছিলেন রাজা ভরত এবং ভাগবত পুরাণ অনুসারে এই মহান রাজা রাজা ভরতের নাম অনুসারে এই ভারত ভূমির নামকরণ করা হয়েছে। এই রাজা ভরত, ভাগবত পুরাণে আরো বিশদভাবে তার বর্ণনা রয়েছে এই রাজা ভরত সম্পর্কে। তিনি কিভাবে হরিণ জন্ম প্রাপ্ত হন এবং সেখান থেকে কিভাবে মুক্ত হন বা তার কি গুণ ছিল
সে বিষয়েও ভাগবত পুরাণে স্পষ্টভাবে বলা রয়েছে। যাই হোক, তা আমরা অন্য কোনো পর্বে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু মূল কথা হলো মহারাজা নাভির পুত্র মহারাজা ঋষভদেব, যিনি ভগবান বিষ্ণুর অবতার, আর সেই ঋষভদেবের পুত্র রাজা ভরত, যাকে অনেকেই জড় ভরত নামেও জানেন, কারণ পরবর্তীতে উনি এমন একটি জন্ম নিয়েছিলেন যেখানে উনি প্রায় জড় অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। এই রাজা ভরতের নাম অনুসারেও এই ভারতের নামকরণ করা হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এবার কেন এই ভিন্নতা? এই ভাগবত পুরাণ অনুসারে যে রাজা ভরত বা জড় ভরতের কথা আমি আপনাদের বললাম, ভাগবত পুরাণে বর্ণিত হচ্ছে উনি প্রকৃতপক্ষে আমাদের এই কল্পের প্রথম যে মনু। কল্প কি? আবার আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমাদের যে বিশাল সময়ের বর্ণনা করা হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রগুলিতে, তাতে করে এই পৃথিবীর বয়স, এই মহাবিশ্বের বয়স হাজার হাজার কোটি বছর, যা আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। সেই হিসাবে কল্প, মহাযুগ, নানা রকমের টার্মস রয়েছে, যেগুলি আমি পরে কোনো একটি পর্বে আবার আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই কল্পের যে প্রথম মনু, স্বয়ম্ভব মনু, একটি কল্পে 14 জন মনু থাকে। এক একজন মনু বিরাট সময় ধরে সেই মনুর যে সময়কাল, সেই সময় উনি রাজত্ব করেন বা সৃষ্টিতে অংশ নেন। তো এই 14 জন মনুর ভিতরে প্রথম যে মনু, তার নাম ছিল স্বয়ম্ভুব মনু। এই স্বয়ম্ভুব মনুর বংশধর ছিলেন এই রাজা ভরত। অর্থাৎ ভাগবত পুরাণ অনুসারে এই রাজা ভরত আমাদের প্রথম যে মনু, এই কল্পের প্রথম যে মনু, তার বংশধর। আর এই যে সূর্যবংশীয় এবং চন্দ্রবংশীয় রাজা, তারা আমাদের বর্তমান যে মনু, অর্থাৎ বৈবস্বত মনু বা বিবসানের পুত্র যে মনু, তার বংশধর। পার্থক্যটি কি? পার্থক্যটি এই যে প্রথম মনু আর এই সপ্তম মনুর ভিতরে প্রচুর সময়ের ব্যবধান। এক একটি কল্পের পর খণ্ডকালীন প্রলয় হয়, তারপরে আবার সেই প্রলয়ের পর নতুন করে সৃষ্টি হয়। খণ্ডকালীন প্রলয়, মহাপ্রলয়, এরকম নানা বিষয় আমাদের এই সৃষ্টি জগতের সাথে জড়িত। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আংশিকভাবে সৃষ্টি ধ্বংস হয়, কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি পুরোটাই ধ্বংস হয়ে যায়। তো এই যে বিস্তর সময়ের ফারাক, তার মাঝে মাঝে প্রলয় ঘটেছে এবং সেই প্রলয়ের পর আবার যখন সৃষ্টি নতুন করে শুরু হয়েছে, তখন দেখা গিয়েছে যে সে সময় যেই রাজার কীর্তি অনেক হয়েছে, অর্থাৎ যেই রাজা খুব কীর্তিমান হয়েছেন, তখন তার নাম অনুসারেই হয়তো সেই অঞ্চলের নামকরণ হয়েছে বা তার প্রভাবেই সেই সময়ের সৃষ্টি গড়ে উঠেছে। কিন্তু সবথেকে মজার বিষয় হলো এই যে সেই প্রথম মনু থেকে সপ্তম মনু পর্যন্ত এই বিরাট সময়কালীন যে ব্যবধান, তারপরেও এই ভূখণ্ডের নাম সবসময় ভারত ভূখণ্ডই ছিল। অর্থাৎ এই যে বিস্তর সময়ের ফারাক, তার মধ্যে হয়তো লক্ষ লক্ষ বছর কেটে গেছে, তারপরেও এই ভূখণ্ডের নাম ভারত ভূখণ্ডই ছিল। শুরুতে, অর্থাৎ একেবারে আদিতেই, স্বয়ম্ভুব মনুর সময় থেকেই রাজা ভরতের নাম অনুসারে, অর্থাৎ মহারাজা ঋষভদেবের পুত্র রাজা ভরতের নাম অনুসারে যেমন এই ভারতভূমি নামকরণ করা হয়েছিল, তেমনিভাবে হয়তো খণ্ডকালীন প্রলয় বা আস্তে আস্তে নানা রকমের বিপর্যয়ের পর যখন নতুনভাবে সৃষ্টি হয়েছে, তখন নতুন যে রাজারা রাজত্ব করেছেন, কীর্তিমান হয়েছেন, তখনও সেই কাকতালীয়ভাবেই হোক বা যেভাবেই হোক, নতুন যে কীর্তিমান রাজারা এসেছেন, তাদের নামও সেই রাজা ভরত ছিল এবং তাদের নাম অনুসারেও এই ভূখণ্ডের নাম ভারত ভূখণ্ডই করা হয়েছে। অর্থাৎ মহর্ষি বাল্মীকি রচিত যে রামায়ণ, সেখানে বলা হলো যে সূর্যবংশীয় রাজা সেই ধ্রুবসন্ধির পুত্র রাজা ভরতের নাম অনুসারে এই ভারতভূমির নামকরণ করা হয়েছিল বর্তমান সময়। এবং তারও আগে ভাগবত পুরাণে বলা হলো যে স্বয়ম্ভব মনুর সময়, অর্থাৎ একদম সৃষ্টির শুরুতে, তখনও রাজা ঋষভদেবের পুত্র সেই রাজা ভরতের নাম অনুসারে ভারতভূমির নামকরণ করা হয়েছিল। আবার মহাভারতে এবং শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যে দুষ্যন্তের পুত্র রাজা ভরত, তার সেই কীর্তির কথা স্মরণ রেখেই এই ভূখণ্ডের নাম ভারত করা হয়েছিল। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিস্তর সময়ের ফারাকেও কিভাবে কাকতালীয়ভাবেও ভারত ভূখণ্ডে যে কীর্তিমান রাজারা এসেছেন, দেখা গিয়েছে যে সেখানে রাজা ভরত নামটি অত্যন্ত প্রাধান্য পেয়েছে। কারণ অত্যন্ত কাকতালীয়ভাবে হলেও
বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই রাজা ভরতের যে কীর্তি তা সবসময় অন্যদেরকে ছাপিয়ে গেছে। তার সৃষ্টির শুরুতে যেমন ছিল তা এখনো রয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা জানাতেও ভুলবেন না এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, যাতে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন বা ভারত ভূমির যে নামকরণ কিভাবে এসেছে সেই ব্যাপারটি আমরা প্রত্যেকেই বুঝতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।